আসসালামু আলাইকুম। আমরা কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি অধম নূর কাজল এবং আমার সাথে আছেন বাংলাদেশের বাউল নন্দন্য শিল্পী এমডি নাইম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাদের লাইভে আমার অন্তরের অন্তঃস্থল হতে আমি জানাই সালাম, শ্রদ্ধা, ভক্তি এবং সাধুবাদ জানাচ্ছি সবাইকে। বিশেষ করে আপনারা সবাই অবগত আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে, আমাদের অনেক জেলা পানিতে ভেসে গেছে। বন্যা কবলিত বানভাসী মানুষদের জন্য আমি অনেক চেষ্টা করছি আমার জায়গা থেকে কিছু করার জন্য। তো আমি গতকাল আমার সাধ্য অনুযায়ী আমি আমার জায়গা থেকে যারা বাউল এবং শিল্প সমাজের সাথে জড়িত আছে, শিল্পীরা যারা এই উদ্যোগ নিয়েছে বা ওই সব বন্যা কবলিত এলাকায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছে, আমি আমার জায়গা থেকে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি কিছু উপহার দেওয়ার জন্য। এবং আমার সাথে যারা, আমি ওদেরকেও বলেছি এবং ওরা অনেকটাই এগিয়ে এসেছে আমার কথায়, আমার সাথে থেকেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর মধ্যে নূর কাজল একজন, যে নাকি আমি বলার সাথে সাথে আমার কথা সাড়া দিয়েছে। আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কথাটি বলার জন্য এখন লাইভে আসা, আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ হয়তো দেখেছেন, সকাল থেকে সারাদিন পর্যন্ত আমরা ঢাকার শহরে শহরে মেন পয়েন্টগুলোতে ঘুরে বেরিয়েছি, তার রোড শো করেছি বাংলার শিল্পী সমাজের উদ্যোগে, সকল শিল্পী সমাজের উদ্যোগে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে সব ধরনের শিল্পী, বাউল বলেন, ফোক বলেন, লালন বলেন, সব আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা অনেকটাই কালেক্ট করতে পেরেছি। এবং আমার সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে, যে যারা অতি অতি দরিদ্র এবং একেবারেই দুস্থ, ওই সকল মানুষরাই বেশিরভাগ তারা সাহায্য করেছে এই বানভাসী মানুষদের জন্য। আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু যে কথাটি আমি বলতে লাইভে আসলাম, আমরা খুবই ক্লান্ত, হয়তো আমাদের মুখ দেখে বুঝতেছেন আমরা সারাদিন যাব খুবই ক্লান্ত। বাসায় আসলাম একটু আগে, আমার মনে হলো আগে আমাদের লাইভে এসে কথাগুলো ক্লিয়ার করা হয়। আমি গতকাল একটি পোস্ট করেছিলাম, যারা আমার পেজে অ্যাক্টিভ, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন হয়তো দেখেছেন। আমি বলেছিলাম বাংলার আনাচে কানাচে যত শিল্পী সমাজের যারা আছেন, হোক বাউল শিল্পী, হোক ব্যান্ড শিল্পী, হোক পপ শিল্পী, সে শিল্পী হোক কণ্ঠশিল্পী এবং যন্ত্রশিল্পী, মানে সকলেই শিল্পী, হয়তো একজন কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে আলাদা। তো খুলে দাও। তো আমি সকলকে আহ্বান করেছিলাম একত্রিত হওয়ার জন্য এবং কিছু করার জন্য। আমি প্রথমে যেই ইচ্ছে পোষণ করেছিলাম সেটা হচ্ছে, আমাদের নিজেদের শিল্পীদের নিজেদের অর্থে, নিজেদের উদ্যোগে একটি ফান্ড তৈরি করার জন্য। সেখানে শুধু শিল্পী এবং শিল্পী এবং যন্ত্রশিল্পী যারা, তাদের আর্থিক সহযোগিতায় আমরা চেয়েছিলাম বন্যা কবলিত মানুষদেরকে কিছু উপহার দেওয়ার জন্য সহযোগিতা। তো আমি চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু আসলে আমরা যারা শিল্পী, হয়তো সাধারণ মানুষ মনে করে শিল্পীদের অনেক টাকা, তারা অনেক টাকার মালিক, তাদের কোটি কোটি টাকা। কিন্তু আপনাদের অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। এটা কিন্তু ইনকাম করে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করে শিল্পীরা এবং মিউজিশিয়ানরা। কিন্তু ওইটার একটা সময় নির্ধারিত করা থাকে, একটা সিজন থাকে, যেই সিজনে শিল্পীরা তাদের উপার্জনটা করে বা গান করে এবং অর্থ পায়। কিন্তু একটা সিজনের পরে কিন্তু তারা আরেকটা সিজন বসে বসে খায়, কারণ এই গানের সিজনটা সবসময় থাকে না। আপনারা জানেন যে শীতকালে আমাদের গানের সিজনটা, আর অন্য সময় আমরা কিন্তু বসে। তো শুধু কণ্ঠশিল্পী নয়, মিউজিশিয়ান শিল্পী যারা, তারাও বসে থাকে। তো এই ক্ষেত্রে করতে গেলে দেখা যায় আমরা যদি 4 মাস বা 6 মাস গান করি, আমরা কিন্তু 6 মাস বসে খাই, কারণ শিল্পীরা চাইলে অন্য কোনো কর্ম করতে পারে না, চাইলে কারো কাছ থেকে চেয়ে খেতে পারে না। হ্যাঁ, এই গান যারা করে, মিউজিশিয়ান যারা বাজায়, হ্যাঁ, তারা কিন্তু এই গানের টাকা দিয়ে তাদের সংসার সবকিছু চালায়, তাদের রোজি রোজগার করে। তো দেখা যায়, আমি এই কথাটা আগেও বলেছি, এখনো বলছি, বসে খেলে রাজার ভাণ্ড ফুরিয়ে যায়। তো যে কারণে এখন বর্তমান যে পরিস্থিতি, বেশিরভাগ শিল্পী এবং মিউজিশিয়ান তারা মাসের পর মাস বসে রয়েছে, তাদের কোনো ইনকাম নাই, কোনো উপার্জনের কোনো ইয়ে নাই। যেহেতু দেশের এই পরিস্থিতি, সবকিছু চলতেছে শুধুমাত্র একমাত্র শিল্পীদের গান, শিল্পীরা গান করতে পারে, তাছাড়া কিন্তু সবকিছুই স্বাভাবিক হয়ে গেছে, চলতেছে, কিন্তু শিল্পীরা কিন্তু পারছে না। তো সেই জায়গা থেকে সবাই মোটামুটি হাতে গোনা 2-1 জন শিল্পী তাদের অবস্থা ভালো, তাছাড়া বেশিরভাগ শিল্পী তারা অনেকেই মানে খারাপ পরিস্থিতিতে আছে, যেটা তারা তো চাইলেও বলতে পারে না, মানুষ উপহাস করবে এর জন্য হয়তো বলতে পারে। তা আমি প্রথম এই আহ্বানটা করেছিলাম যে আমরা নিজেদের ফান্ড থেকে, নিজেদের অর্থ থেকে আমরা একটা কিছু করি। তো পরবর্তীতে সত্যি কথা বলতে এখানে কেউকে আমি পাইনি, আমার জায়গা থেকে কাউকে আমি পাইনি। তো না পাওয়ার কারণে আমি যে খুব আহামরি অনেক টাকার মালিক এমনও না বিষয়। হ্যাঁ, তো আমি আমার জায়গা থেকে
আহ্বান করেছিলাম, কিন্তু আমি আমার সাথে কাউকে পাইনি। তো না পাওয়ার কারণে আমার কথা হচ্ছে, আমি আমার সাহায্যটা আমি বানভাসী মানুষদেরকে দিতে চাই, সেটা যে কোনো ভাবেই হোক। যদি এইভাবে না পারি তাহলে অন্যভাবে, একভাবে না একভাবে আমাকে দিতে হবে, আগাইতে হবে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, তো পরবর্তীতে আমি আমার বাচ্চার জন্য জমানো যে টাকা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা হয়তো বলবেন যে এগুলো বলার দরকার। আমার বাচ্চার জন্য আমার জমানো যে টাকা ছিল, আমি ওই টাকা থেকে প্রায় 10 থেকে 12টা বিকাশ নাম্বারে আমি 2000, 3000 যেখানে যা পেরেছি, আমার বাসার পাশেই মসজিদ, যেখানে যা পেরেছি আমি 2000, 3000, 4000, 5000 করে আমি টাকা দিয়েছি। প্রায় 10 থেকে 12টা বিকাশ নাম্বার যারা যারা যাচ্ছে, যে সমস্ত শিল্পীরা ওইখানে যাবে বা উদ্যোগ নিচ্ছে, সবাইকে আমি আমার জায়গা থেকে, যারা যারা আমি দেখেছি, যাদের পোস্ট আমার চোখে পড়েছে, আমি সবাইকে আমার জায়গা থেকে আমি আমার অ্যাকাউন্ট থেকে আমার বাচ্চার অ্যাকাউন্টে জমানো টাকা আমি দিয়েছি। তো দেওয়ার পরে আমার মনটা এতটাই অস্থির লাগছে, আমার খুব ইচ্ছে করছে যে আমি ওইখানে যাই। আমি যদি যেতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো, কিন্তু আমার একার পক্ষে যাওয়া সম্ভব না। আমি অনেককে আহ্বান করেছি, আর আমাকে জানাবে বলেছে, কিন্তু জানাইনি। তারপরে এখনো আমার মন মানে চাচ্ছে, বা এখনো আমার মন আমি করেছি যে আমি যাব, যে কোনো পর্যায়ে, যে কোনো ভাবে, যাদের সাথেই হোক, আমি চেষ্টা করবো বানভাসী মানুষদের কাছে যাওয়ার জন্য। তো এর জন্য আমি গতকাল আমি দেখলাম আমাদের বাংলাদেশের সকল শিল্পী সমাজের উদ্যোগে একজন মিউজিশিয়ান ভাই, একজন যন্ত্রশিল্পী ভাই, উনি একটি পোস্ট করেছে যে রোড শো করতে চায়, এবং ওইখানে যত মিউজিশিয়ান এবং শিল্পীরা যাবে তারা রাস্তায় রাস্তায় টাকা তুলবে অসহায় মানুষদের জন্য। ওই সাহায্যগুলো আমরা বা ওনাদের একটা গানের মাধ্যমে, গান করে আমরা যেই মানে অর্থ উপার্জন করব, সেই অর্থগুলো আমরা ওই ফ্রান্টে আমরা দিয়ে আসবো। আমরা কিন্তু টাকার জন্য এটা করিনি, বা আমরা নিজেদের টাকার জন্য বা আমাদের চলবো, বা আমাদের কোনো স্বার্থ, আমাদের কোনো অর্থ দিবে, ওই জন্য আমরা কিন্তু যাইনি। তো যখন আমি এটা দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো। সে কিন্তু আমাকে বলে নাই, বা তাকে আমি চিনিও না, তাকে আমি জানিও না। আমি আমার নিজ উদ্যোগে আমার বাসার খুব কাছাকাছি রামপুরা টিভি সেন্টার, ওইখানে আমি গেলাম। যাওয়ার পরে আমার খুব ভালো লাগলো ওনাদের যে উদ্যোগ। ওনারা মিউজিশিয়ানরা, শিল্পীরা একটা পিক আপ নিয়ে, তারপরে সাউন্ড সিস্টেম নিয়ে ওনারা এটার আয়োজন করেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি সেখানে যুক্ত হয়েছি। যুক্ত হওয়ার পরে যখন আমি যাব, তখন আমি ওনাকে বললাম যে ভাই, এখানে কি কোনো বাউল শিল্পী আসতে পারবে কিনা, আমি আগে জিজ্ঞেস করেছি। বলেছে আপা, এটা হচ্ছে সকল শিল্পীদের জন্য উন্মুক্ত করেছি আমরা, সকল শিল্পীরা এখানে আসতে পারবে, শুধু বাউল তা না, শুধু যারা ব্যান্ডের গান করে তা না, শুধু পপ গান করে তা না, সকল শিল্পী, যন্ত্রশিল্পী, কণ্ঠশিল্পী, যে যেখান থেকে আসতে চায় আমরা সবাইকেই আমাদের পাশে চাই। তো আমার কাছে বিষয়টা ভালো লাগলো। ভালো লাগার পরে আমি একা একা, আসলে সত্যি কথা, সাহস করতে পারছিলাম না। মেয়ে মানুষ, একা একা কিভাবে যাই, কারণ ওনাদের সাথে আমি আগে পরে কখনো ওইভাবে পরিচিত না। হয়তো ফেসবুকে দেখেছি, কিন্তু কোনোদিন ওনাদের সাথে কথা হয় নাই, কোনোদিন ওনাদের সাথে আমার সাক্ষাৎও হয় নাই। তো আমি ভাবলাম যে আমার কাছাকাছি কে আছে, 2-1জনকে নক করেছি, তারা ব্যস্ততা দেখিয়েছে আমাকে। যেটাই হোক, আমি নূর কাজলকে ফোন দিয়েছি, কারণ ও আমার অনেক কাছাকাছি থাকে। ওকে আমি একটা ফোন দেওয়ার সাথে সাথে ও আমাকে বলেছে যে আমি তোমার সাথে যাব। আমি অনেক খুশি হয়েছি, এবং সকালবেলা আমি ওকে নিয়ে তাদের সেই পিক আপে করে সারাদিন আমরা রোড শো করেছি। আপনারা হয়তো অনেকে লাইভে দেখেছেন। এই লাইভটা দেওয়ার কারণ এটাই যে আমাদের এই উদ্যোগ দেখে আরো অনেক শিল্পীরা অনুপ্রাণিত হোক, এটাই হচ্ছে মূল বিষয়। তো আমি লাইভটা করেছি, এবং আমার অর্থ দিয়ে তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এখন আমাকে যেহেতু আল্লাহ পাক একটা পেশায় রেখেছে, আমি বা একটা পেশায় যুক্ত, সেটা হচ্ছে গান। আমার অস্ত্র হচ্ছে গান, আমি গান করি, এটা আমার নেশা, এটা আমার পেশা, সকল কিছুই এটা আমার। তো সেই দিকে আমি চিন্তা করলাম যে আমি যদি গান করে কিছু অর্থ উপার্জন করে সেটা বনভাসী মানুষদের দিতে পারি, তাদের উপকারে আসে, তাহলে তো আমার গান করাটা সার্থক আমার জায়গা। তো আমি ওকে নিয়ে আজকে সারাদিন আমরা রোড শো করেছি। আমাদের আরো অনেক শিল্পী ভাইয়েরা ছিল, মিউজিশিয়ানরা ছিল, খুবই আন্তরিক তারা। আমাদের এত ভালো লেগেছে তাদের সাথে। বাউল শিল্পীদের মধ্যে আমরা দুজন, বাউল শিল্পীদের মধ্যে আমি গতকাল কিন্তু পোস্টটা করেছি যে কোনো শিল্পী বাউলদের মধ্যে এগিয়ে যাক। একজন শিল্পী যাওয়া মানে সকল শিল্পীদের প্রতিনিধি যাওয়া, এখানে সবাই যাওয়া। আমার মূল বিষয়টা এখানেই ছিল। তা আমি গিয়েছি, ওকে নিয়ে গেছি, ও গেছে, আমার অনেক ভালো লেগেছে। সারাদিন আমরা একটুও মানে লাগে নাই। পরবর্তীতে ক্লান্ত লাগছে, আমরা বাসায় আসলাম। কিন্তু আমরা মানে ওই অনুষ্ঠানে থাকাকালীন দেখলাম কিছু
দেখলাম কিছু মানুষ যারা আমাদেরই বাউল জগতের এবং আমাদের সাথেই সম্পৃক্ত কিছু শিল্পী, কিছু মিউজিশিয়ান যারা কখনোই মানুষের ভালো চায় না, যারা কখনোই বাউলদের ভালো চায় না, যারা কখনোই মানুষের প্রশংসা করতে জানে না, তাদের ভিতরে শুধু হিংসা এবং জ্বালাপোড়া, মনুষ্যত্ব নাই, যাদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই। হ্যাঁ, তো এমনিতেই তো শিল্পীদেরকে মানুষ ভালো চোখে দেখে না, যে শিল্পীরা কোনো কাজে আসে না, যে কারণে আমরা আমাদের জায়গা থেকে আহ্বান করছি যে যেখান থেকে যে যা পারেন আপনারা সেটা নিয়ে শিল্পীরা আপনারা বন্যভাষী মানুষদের জন্য এগিয়ে আসুন। অনেকেই উদ্যোগ নিয়েছে, অনেকেই যাবে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু মানে ছোট মনের মানুষ, এদেরকে মানে ছোট বললেও মানে এটা কম হয়ে যাবে। হ্যাঁ, তো তারা পোস্ট করতেছে যে আমরা নাকি লোক দেখানো কাজ করছি, শো করছি, তারপরে এই সাউন্ডের ভাড়া আসলো কোথা থেকে, গাড়ি ভাড়া আসলো কোথা থেকে। আরে ভাইরে, ধরেন শোই করলাম, ধরেন করলাম, আপনি করেন না, আপনার এই শো দেখে যদি 10 জন মানুষ আগায় আসে তাহলে এই শোটা আপনার জন্য ঠিক আছে, এটা তো অসুবিধা নাই কোনো কি। কিন্তু আপনি নিজে আগায় আসবেন না এবং ফেসবুকের মধ্যে এমন এমন কথা বলবেন, এমন এমন পোস্ট করবেন যেন আপনাকে মানুষ মানে তিরস্কারের চোখে দেখে। আপনি কি মনে করলেন আপনি একটা পোস্ট করে, একটা কমেন্ট করে আপনাকে মানুষ বাহবা দিচ্ছে, আপনাকে মানুষ ভালোবাসছে? অবশ্যই না। একটা কথা মনে রাখবেন, যেখানে রাসূল সেখানে কিন্তু আবু জাহেলের বাড়ি ছিল। হ্যাঁ, যেখানে আলো ওইখানে কিন্তু অন্ধকার। তো এরকম কিছু দুষ্ট লোক সব জায়গায় আছে, যারা অন্যের ভালো দেখতে পারে না, যারা অন্যের প্রশংসা করতে জানে না, তাদের শুধু জ্বালা, তাদের হিংসা, তাদের জ্বালা পোড়া। তারা নিজেরা কিছু করবে না, কেউ কিছু করলে তারা সেটা সহ্য করবে না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনাদের মনুষ্যত্ববোধ থাকে এই সমস্ত লোকদেরকে বয়কট করবেন, যারা নাকি শিল্পী হয়ে শিল্পীদের বদনাম করে বেড়ায়, যারা নাকি শিল্পী হয়ে শিল্পীদের ক্ষতি করতে চায়, যারা শিল্পী হয়ে শিল্পীদেরকে মানুষের কাছে ছোট করতে চায়, এরা কখনো ভালো মনের মানুষ হইতে পারে না। আপনারা এই ধরনের মানুষকে বয়কট করবেন। আর আমি আরেকটি কথা বলবো, আপনারা যারা বাউল শিল্পী বা যে কোনো শিল্পী হক, আপনারা কণ্ঠশিল্পী হন, আপনারা যন্ত্রশিল্পী, আপনারা যার জায়গা থেকে যতটুকু পারেন ততটুকু নিয়ে এগিয়ে আসবেন মানুষের জন্য। আপনারা অবশ্যই, আমি জানি শিল্পীদের অবস্থা ভালো না, কেউ যে অনেক ভালো আছেন আমি জানি, এটা আপনারা আমি অনেকে আমাকে মেসেজ করেছে যে বোন আমাদের তো এখন যে পরিস্থিতি আমরা নিজেরাই চলতে কষ্ট হচ্ছে, তারপরও আপনারা, আমি বলবো আপনারা যদি কিছুই না দিতে পারেন আপনারা দোয়া করবেন ওই সমস্ত মানুষগুলোর জন্য, আল্লাহ পাক যেন তাদেরকে অতি তাড়াতাড়ি এই দুর্যোগ থেকে তাদেরকে রেহাই দেন এবং রক্ষা করে হেফাজতে রাখে। তো আমি আপনাদের সকলের নিকট, আমি আমার জায়গা থেকে, আমি একজন মা, আমার সন্তান আছে, আমি বুঝি ছোট ছোট বাচ্চাগুলো তারা কিভাবে পানির জলে ভেসে যাচ্ছে। অনেকে দেখি এখন রাজনীতির কথা বলতেছেন যে এইটা করছে ওইটা করছে, এতদিন কথা নাই। আমরা শিল্পী, আমরা কোনো দলের না, আমরা এটা আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশের লোক। হ্যাঁ, আমার বাংলা ভাষা দিতেছে, এখানেই আমার কথা, এখানেই আমার বিষয়। আমি তো রাজনৈতিক বিষয়ে ভাইরে, আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি না। তাহলে আপনারা কেন এই ধরনের বিদ্বেষ কথা বলে মানুষের মনে প্রতিহিংসা তৈরি করছেন? কেন করতেছেন? আপনি পারতেছেন না, আপনি দোয়া করেন, কিন্তু আপনি নিজে করবেন না, আপনি আরেকজনেরটা দেখতে পারবেন না। এই যে আপনি পোস্ট করতেছেন, লোকটা, আমি আসলে কিছু লোকের নাম বলতে হয় না। কেন বলতে হয় না? এরা হচ্ছে ভাইরাল হওয়ার ধান্দা। এরা চায় হচ্ছে তাদেরকে মানুষ চিনুক, তাদেরকে জানুক, সেটা যে কোনো ভাবে হোক সেটা ভালো কাজ করে আর হোক সেটা খারাপ কাজ করে, মানে ভাইরাল হওয়াটা হলো তাদের ধান্দা। তো একটা লোক, আমি আমার ফ্রেন্ড লিস্ট আছে, যদিও আমি তাকে চিনি না, তার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। ওই লোকটাকে আমি দেখলাম, সে পোস্ট করেছে আমার ছবি দিয়ে, আমি যে গান করেছি আজকে, হ্যাঁ আমি আজকে গান করেছি শহরের মানে অলিতে গলিতে, পয়েন্টে পয়েন্টে, সে আমার সরি ওইটার মধ্যে যেটাই হোক। তো ওই লোক, তার নাম হচ্ছে ইব্রাহিম আধাম, তার আগে লেখা আছে বাউল। আমার মনে হয় না সে কোনো বাউল, কারণ বাউলের ভাষা এরকম হইতে পারে না। সে আমার ছবি দিয়ে পোস্ট করছে যে আমরা লোক দেখানো কাজ করতেছি। আরেকজনের পোস্ট দিয়ে লিখছে যে তাদের কাছ থেকে শিখেন। কি শিখবো ভাই? আমি কি লোক দেখানো কাজ করলাম? আচ্ছা, আমি যদি লোক দেখানো কাজ করি, আপনারা করেন না, আপনি কি করতেছেন সেটা আপনি একটু দেখান, আপনারটা আমরা দেখি। তো সে পোস্ট করলো, তার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, তার আমি ভালো চিনিও না, জানিও না, আমার ফ্রেন্ড লিস্টে আছে। এবং আমি যেটা তার প্রোফাইলে ঢুকে বুঝতে পারলাম যে সে বাউলের সাথে জড়িত, এই বাউল গানের সাথে সে জড়িত। যদি আপনি বাউলদের সাথে জড়িত থাকবেন, তাহলে আপনি যে ধরনের স্ট্যাটাস দেন, যে ধরনের পোস্ট করেন বাউলদের বিরুদ্ধে, এটা আপনি, আমার মনে হয় না যে আপনি কোনো বাউলের কাতারে পড়েন বা বাউল শিল্পীদের সাথে চলার মতো কোনো
যোগ্যতা আপনার আছে, আপনি অবশ্যই বাউল গানকে বয়কট করবেন। হ্যাঁ, কারণ আপনার জন্য বাউল জগৎ না, আপনি আরেকটা জগতের লোক, আপনি অন্য গ্রহের মানুষ, আপনি আজব প্রাণী। হ্যাঁ, আপনি যে ধরনের কমেন্ট করেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। মানুষের নিন্দা করা, বদনাম করা এগুলো ছেড়ে দেন। আমি এখন হয়তো বললে আপনারা বলবেন জনাব পাগল মনির সাহেব উনি বন্যার্তদের জন্য যাবে, উদ্যোগ নিয়েছে, আমি ওনাকে উপহার পাঠিয়ে দিয়েছি। জনাব আবুল সরকার সাহেব বাংলাদেশ বাউল সমিতি, আমি ওনার কাছে উপহার পাঠিয়ে দিয়েছি। জনাব রজ্জাব দন সাহেব বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন, আমি ওনার কাছে উপহার পাঠিয়ে দিয়েছি। আমাদের আরেকজন মেয়ে শিল্পী পুতুল রহমান, তার বাড়ি ফেনীতে, সে ওইখানে ওনার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, আমি তার কাছে আমার উপহার পাঠিয়ে দিয়েছি যা পেরেছি। আমি এমন বলতেছি না লাখ লাখ টাকা দিয়েছি তাদেরকে। তারপরে আরো এই যে ফরিদপুর থেকে ফকির আবুল সরকারের ছেলে, সে যাবে, আমি ওনার কাছেও আমার অর্থ পাঠিয়ে আমার উপহারটা আমি পাঠিয়ে দিয়েছি। এবং প্রায় আমার বাসার কাছে মসজিদে পাঠিয়েছি। এবং আজকে আমি গান করে আমার নিজের পরিশ্রম করে আমি যে অর্থগুলো পেয়েছি সেগুলো আমি এই বন্যার্তদের জন্য দিয়ে আসছি। ওখানে কি আমাকে কি 2 টাকা কেউ দিবে? এই স্বার্থে গিয়েছি না। তাহলে কেন ভাই আপনার এত চুলকানি হইতেছে? কেন আপনারা এগুলো করতেছেন? কেন আমাদেরকে ছোট করতে চাচ্ছেন? আপনার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। বাউল কল্যাণ সমিতি সিলেট, ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য। আনোয়ার দেওয়ান, অনেকে জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদের কথাগুলো শোনার জন্য। যদি ভালো লাগে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন, মানুষ যেন জানতে পারে, মানুষ যেন বুঝতে পারে যে আমরা অতি ক্ষুদ্র, আমরা আমাদের জায়গা থেকে আমরা ক্ষুদ্রতম চেষ্টাটা আমাদের দেখে যেন মানুষ আরেকজন আগায় আসে, আরেক শিল্পী আগায় আসে। হ্যাঁ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝদান করুক, সবাইকে হেদায়েত করুক। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, আমিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। জয় হোক বিশ্ব মানবতার। আসসালামু আলাইকুম। করব, যদি কোনো ভুল ভ্রান্তি হয় সকলে মার্জনা করবেন। তো আমার বড় ভাইকে বলবো এবং মাসুম ভাইকে বলবো এখানে আসার জন্য। তো যদি কোনো ভুল ভ্রান্তি হয় সকলে মার্জনা করবেন। শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন ভাই প্রবাসী, তার প্রতি সালাম, ওনার বন্ধুবান্ধব যারা আছে সকলের প্রতি সালাম রইল। ধন্যবাদ। হ্যালো হ্যালো, হ্যালো, এমন করতেছে কে বক্সটা? মাহবুব সাউন্ড সিস্টেমের লোক কই? তো যাই হোক, গান করতে আসিনি, আসছিলাম আমাদের গুরুজন হ্যালো হ্যালো হইছে দেখা পাওয়ার জন্য, সাক্ষাৎ পাওয়ার জন্য। তো পেয়েছি, অনেক খুশি হয়েছি, অনেক মানে আমার মতো খুশি মনে হয় কেউ হয় নাই হয়তো না। তো গাজন চেষ্টা করবো। ধন্যবাদ। হ্যালো হ্যালো। আমার শূন্য ভুবনে হ্যালো হ্যালো। এই পাগলটারে, এই পাগলিটারে জানিয়া শুনিয়া, হ্যালো শুনিয়া এখন আমি বেঁচে থাকবো কিয়া। আমার শূন্য ভুবনে হলো না আপন, আমার শূন্য ভুবনে হলো না আপন, পাগলটারে জানিয়া শুনিয়া মজবি চা এখন আমি বেঁচে থাকবো কিয়া। শূন্য ভুবনে কেউ হলো না আপন, আমার শূন্য ভুবনে কেউ হলো না আপন, পাগলটারে জানিয়া শুনি বেঁচে থাকবো কিনিয়া।
দিনের পরে দিন যায় রাখি শুধু গনিয়া আমি যার প্রেমের পাগল কে দিবে গয়ানিয়া হ্যাঁ দিনের পরে দিন যায় রাখি শুধু গনিয়া আমি যার প্রেমের পাগল কে দিবে গয়ানিয়া পাইছে যারা সুখে তারা পাইছে যারা সুখে তারা আছে তারা তানিয়া হ্যাঁ এখন আমি বেঁচে থাকবো প্রিয়া, ও প্রিয়া এখন আমি বেঁচে থাকবো প্রিয়া। কিনিয়া ও পিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া হে কিনি কাকা আমি জানে দিয়েছি আমার কি করে বেঁচে থাকি গো না পাইলে মজিবের দরস হ্যাঁ মাসুম ভাই আমি জানে দিয়েছি আমার জীবন কি করে বেঁচে থাকি গো না পাইলে তার দর্শন আরে মজিব আমার ৭,০০০ ধন লুৎফর ভান্ডারী মজিব চান আমার ৭,০০০ ধন এই প্রাণের প্রাণ প্রিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া ও প্রিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া কিনিয়া আর মনের দুঃখে বসে বাজাই যখন মেহেলা সামনে বলে ওরে খালাম রে তুই একলা লুৎফর ভান্ডারী মনের দুঃখে বসে মাসুম ভাই রে বাজাই যখন মেহেলা সেও আমারে বলে ওরে সোনিয়া তুই একলা জ্বালার পর এত জ্বালা হ্যালো একদিন কাকা জ্বালার পর এত জ্বালা হ্যালো। মরতে আসি দলিয়া এখন বেঁচে থাকবো কিনিয়া ও রহিম ভাই এখন পাগল রে বেঁচে থাকবো কিনিয়া আয় ও পিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া ও পিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া আর আমি যারে দিয়েছি আমার কি করে বেঁচে থাকি গো না পাইলে পাষাণের বারস
দিয়েছি আমার ও মজিব চান কি করে বেঁচে থাকি গো না পাইলে তোমার দর্শন তুমি আমার 7 রাজার ধন যে যে আমার 7 রাজার ধন মজিব চান আমার 7 রাজার ধন লুৎফর ভাই এই প্রাণেরও প্রাণ প্রিয়া হ্যাঁ এখন বেঁচে থাকবো কিনিয়া কিনিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া আই শূন্য ভুবনে কেউ হলো না আপন আমার শূন্য ভুবনে কেউ হলো না আপন পাগলটারে জানিয়া শুনিয়া রপিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া মইন চান দিনের পরে দিন যায় রাখি শুধু গুনিয়া আমি যার প্রেমের পাগল কে দিবে গয়ানিয়া মাসুম ভাই রে দিনের পরে দিন যায় রাখি শুধু গুনিয়া ওহে কি বাজার আমি যার প্রেমের পাগল কে দিবে গয়ানিয়া পাইছে যারা সুখে তারা পাইছে যারা সুখে তারা মজিব চান পাইছে যারা সুখে তারা মজিব বাবা আছে তার তানিয়া এখন বেঁচে থাকবো কিনিয়া ও প্রিয়া এখন বেঁচে থাকবো কিনিয়া আয় হো পিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া ও পিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া আমার শূন্য ভুবনে কেউ হলো না আপন আমার শূন্য ভুবনে কেউ হলো না আপন পাগল তারে জানিয়া শুনিয়া শুনিয়া এখন বেঁচে থাকবো কি জয় হোক।